প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু সাইদ মুন্না, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নেপ্রো স্কুল মডেল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতা, এই অধ্যায়টি নিয়ে। আমরা প্রথম অধ্যায়টি আলোচনা করেছিলাম এবং প্রথম অধ্যায়ের শেষে বলেছিলাম যে 1970 সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ জয়লাভ করেছিল এবং তাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, যে কারণে ঘটনা প্রবাহটি আসলে অনেক বৈষম্যের শিকারই আমরা হয়েছিলাম। শুধু এটি বলা চলে না যে ওই নির্বাচনে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, যে কারণে মুক্তিযুদ্ধটি হয়েছিল। আসলে বিষয়টি এমন না। ঘটনা প্রবাহতে বলা হলো যে 70 সালের নির্বাচন, দেন 71 সালের মুক্তিযুদ্ধ। আসলে অনেক ঘটনায় আমরা জানি, অনেক ধরনের বৈষম্যের শিকারী আমরা হয়েছিলাম। ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। আমি একটি উদাহরণ দিতে পারি। এই যে আমার হাতের মার্কারটি তোমরা দেখছো, মনে করো এই মার্কারটি একটি গাভী, গরু। হ্যাঁ, এটা একটা গরু। এই গরুটি ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, আর গরুর দুধ নিয়ে যাচ্ছে হচ্ছে পশ্চিম পাকিস্তান। এটা একটা প্রতীকী বৈষম্যর চিত্র বলা চলে, যে আমরা উৎপাদন করছি, সেই উৎপাদনের ফলটা ভোগ করছে পশ্চিম পাকিস্তান। হ্যাঁ, এই যে অনেক ধরনের বৈষম্য ছিল, যেটার কারণেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত হই এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। দীর্ঘ 9 মাসের যুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা 16ই ডিসেম্বর আমাদের এই স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রটি কিন্তু আমরা অর্জন করেছি। যাই হোক, আমরা দ্বিতীয় অধ্যায়ের মূল টপিকগুলো, যেগুলো পরীক্ষাতে আসার মতো, সে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের শুরুতেই বলা ছিল 1971 সালে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান একটি ভাষণ দিয়েছিলেন, যেটিকে আমরা ঐতিহাসিক ভাষণ বলছি। আর তারপরেই কিন্তু আমাদের দেশের মানুষেরা মুক্তিযুদ্ধের জন্য সোচ্চার হয়েছিল। আমরা জানি 1971 সালের 17ই মার্চ রাও ফরমান আলী এবং টিক্কা খান, নাম দুটো মনে রাখতে হবে, রাও ফরমান আলী এবং টিক্কা খান, ইনারা অপারেশন সার্চলাইটের নীল নকশা করেছিলেন। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকেই জানি, ছোটবেলা থেকে এই কোশ্চেনটা পড়েছি আমরা। অপারেশন সার্চলাইট 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ে, যে নির্মম হত্যাকাণ্ডটি চালায়, সেটিকে আমরা অপারেশন সার্চলাইট বলি। এই রাতটাকে আমরা কালরাত্রি বলি এবং এই দিনটাকে আমরা জাতীয় গণহত্যা দিবস বলি। পাকিস্তানি হানাদার বাহিনী সেই ভয়াল রাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হলগুলোতে নির্বিচারে গুলি করে ছাত্রছাত্রীদেরকে, আমাদের সম্মানিত শিক্ষকদেরকে হত্যা করেছিলেন। পিলখানা যে ক্যাম্প ছিল, ইপিআর সদর দপ্তর ছিল, এছাড়াও সারা দেশের খুব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা কিন্তু হামলা করেছিল। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলছি অপারেশন সার্চলাইট। তাহলে এই একটা কোশ্চেন আমরা পড়ে ফেললাম, যে অপারেশন সার্চলাইট বলতে কি বুঝায়। 26শে মার্চ যখন আমাদের মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেল, সেই মুক্তিযুদ্ধের সূচনা লগ্নেই মুজিবনগর সরকার গঠন করা হয়। এই টপিকটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ বলা চলে, মুজিবনগর সরকার। আমরা এই সরকারটাকে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারও বলে থাকি। আমরা প্রত্যেকেই জানি এই সরকারটি গঠন করা হয়েছিল 71 সালের 10 এপ্রিল এবং 17ই এপ্রিল এই সরকারটি শপথ গ্রহণ করে। কোথায় এই সরকারটি গঠন করা হয়েছিল? মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে বা আমবাগানে এই সরকারটি গঠন করা হয়েছিল। আর মুজিবনগর সরকারটি গঠন করা হয়েছিল কেন, বা কারণটি কি ছিল? আমাদের মুক্তিযুদ্ধটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং বহির্বিশ্বের সমর্থন আদায় করার জন্য এই সরকারটি গঠন করা হয়েছিল। এখান থেকে আমরা কিছু শর্ট কোশ্চেন পড়ব, যে মুজিবনগর সরকারের কাঠামো কি ছিল, স্ট্রাকচারটা কি ছিল, কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানকে, অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছিল সৈয়দ নজরুল ইসলামকে, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী ছিলেন AHM কামারুজ্জামান। তোমরা কিন্তু অনেকেই, আমি খেয়াল করেছি, এই স্পেলিংটা ভুল করে ফেলো, এই নামের স্পেলিংটা অনেকেই লেখে AHM কামরুজ্জামান। কামরুজ্জামান আসলে না, AHM কামারুজ্জামান। আচ্ছা, তাহলে আমরা কয়েকজন মন্ত্রীর নাম দেখলাম এবং শেষে আরেকজনের নাম আছেন, তিনি হচ্ছে পররাষ্ট্র ও আইনমন্ত্রী। পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। তাহলে আমরা এই যে নামগুলো জানলাম, তার নিচে কয়েকটা লাইন আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করতে পারো। মনে রাখতে হবে, এই যে আমাদের মুজিবনগর সরকার, মুজিবনগর সরকারের 6 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা ছিলেন তাদের নাম আমি বলছি, এগুলো একটু মনে রাখবে। এই 6 সদস্যদের একজন ছিলেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন হচ্ছে ন্যাপ ভাসানীর, হ্যাঁ, এটা একটা দলের নাম, ন্যাপ ভাসানী। ন্যাপ NAP, ন্যাশনাল আওয়ামী পার্টি, এটার হচ্ছে ভাসানী সাহেব। তারপরে একজন ছিলেন ন্যাপ ভাসানী ছাড়া আরেকটা দল ছিল ন্যাপ মুজাফফর, সেখানকার নেতা ছিলেন হচ্ছে অধ্যাপক মুজাফফর আহমেদ। দুইজনের নাম বললাম আমি। তারপরে আরেকজন ছিলেন হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মনি সিং। কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন? কমরেড মনি সিং। জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন শ্রী মনোরঞ্জন ধর। 4 জনের নাম বললাম। আরেকজন ছিলেন তাজউদ্দিন আহমেদ, আরেকজন ছিলেন হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ। এই যে আমরা 6 জনের নামটা জেনে ফেললাম, ইনারা ছিলেন হচ্ছে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। নামগুলো কিন্তু মনে রাখবে তোমরা। এই 6 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা, তাদের পরে শেষের দিকে আরেকটা লাইন আমরা পাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটা আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? প্রধান সেনাপতি ছিলেন, কমন নাম আমরা সবাই জানি, কর্নেল আতাউল গনি ওসমানী। তাহলে এই জায়গাটা কমপ্লিট হলো আমাদের, মুজিবনগর সরকার কেন গঠন করা হয়, কাদেরকে নিয়ে, উপদেষ্টা কারা ছিল। তারপর আরেকটা কোশ্চেন আমরা পড়বো এখান থেকে, মুজিবনগর সরকারের অ্যাক্টিভিটিস, কার্যক্রমটা কি ছিল। আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম আমাদের মুক্তিযুদ্ধটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং বহির্বিশ্বের সমর্থন আদায় করার জন্য মুজিবনগর সরকারটা গঠন করা হয়। মুজিবনগর সরকারের এই কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের 12টি মন্ত্রণালয় ছিল, 12টি প্রশাসনিক বিভাগ ছিল। মাইন্ড ইট, 12টি মন্ত্রণালয় বা 12টি প্রশাসনিক বিভাগ ছিল। 12টি মন্ত্রণালয়ের নাম মনে না রাখলেও চলবে, তবে 12টি, এই সংখ্যাটা মনে রেখো। মুজিবনগর সরকার আরেকটা কাজ করেছিল, বহির্বিশ্বে বিভিন্ন মিশন স্থাপন করেছিল। আমি কি বললাম? মুজিবনগর সরকার বহির্বিশ্বে 12টি মিশন স্থাপন করেছিল। কোন কোন জায়গায় মিশনগুলো স্থাপন করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তারা মিশন স্থাপন করে ভারতের 2টি, একটা কলকাতাতে আর একটা দিল্লিতে, তারপর নিউ ইয়র্কে, লন্ডনে, ওয়াশিংটনে এবং স্টকহোমে। এই 6টি শহরে মুজিবনগর সরকার 6টা মিশন স্থাপন করেছিল। এগুলো আসলে আমাদের কেন স্থাপন করেছিল? এক কথায় যদি বলি, বহির্বিশ্বের সমর্থন আদায় করার উদ্দেশ্যে এবং আমাদের যে মুক্তিযুদ্ধটা, এটার সার্বিক পরিস্থিতিটা বহির্বিশ্বে উপস্থাপন করার জন্য এই মিশনগুলো স্থাপন করা হয়েছিল। আমরা এই কথাগুলো কিন্তু লিখবো, হ্যাঁ, যদি এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু লিখবো। আরেকটা কথা এখান থেকে বলি, আমাদের মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছিল? তিনি হচ্ছেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, হ্যাঁ, তাকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন এবং 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করেছিলেন, কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স। এই মুজিবনগর সরকার মুক্তিযোদ্ধাদের অস্ত্রের ব্যবস্থা করেছিলেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশে যে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন তাদের থাকার ব্যবস্থা করেছিলেন। এই কাজগুলো কিন্তু করেছিলেন। বিভিন্ন বাহিনী গঠন করে দিয়েছিলেন। বিশেষ করে আমরা বলবো আঞ্চলিক বাহিনীগুলো, আমাদের বইয়ে একটা বাহিনীর নাম দেয়া আছে, কাদেরিয়া বাহিনী।
এই কাদেরিয়া বাহিনীটা কোথায় গঠন করা হয়েছিল? টাঙ্গাইলে গঠন করা হয়েছিল। এগুলো ছিল হচ্ছে মুজিবনগর সরকারের কার্যক্রম। তারপরে আমরা একটা প্রশ্ন করব এখান থেকে, আমাদের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন, বা জনযুদ্ধ বলা হয় কেন, বা আমাদের এই মুক্তিযুদ্ধের মূল নিয়ামক কাদেরকে বলা হয়? এক কথায় যদি আমি বলি, আমাদের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক ছিল হচ্ছে সাধারণ জনগণ। কেন সাধারণ জনগণ? কারণ আমাদের দেশের প্রত্যেকটা স্তরের মানুষই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই যে পুলিশ, সেনাবাহিনী, ইপিআর সদস্য যেটাই বলো না কেন, তারপরে ছাত্র, শিক্ষক, নারী, বুদ্ধিজীবী, গণমাধ্যমের কর্মীরা, কৃষক, যত পেশার আমরা নাম জানি, প্রায় প্রত্যেকটা পেশার মানুষই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। যে কারণে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়। তাহলে আমরা আরেকটা কোশ্চেন কিন্তু পড়ে ফেললাম। তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের মুক্তিযুদ্ধে ছাত্রদের কি ভূমিকা ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মুক্তিযুদ্ধে ছাত্রদের অবদান। হ্যাঁ, তোমরা আমরা কিন্তু শুরু থেকে অ্যান্সারটা করব। আমরা প্রথম অধ্যায়েও পড়েছিলাম ভাষা আন্দোলন, মনে আছে তো, তাই না? আচ্ছা, দেখো 48 সাল থেকে বা 47, যেটাই বলো না কেন, আমাদের বই 48 থেকে 52 কথাটা উল্লেখ করা আছে। এই সময়টা, ভাষা আন্দোলনের সময়টা, আমাদের ছাত্ররাই কিন্তু অগ্রণী ভূমিকা অংশগ্রহণ করে, তাই না? ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে, তাদের জীবন উৎসর্গ করেছিল ভাষার জন্য। তাহলে এখানে একটা অবদান বলি, এক কথায় মুক্তিযুদ্ধ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছিল, প্রত্যেকটা আন্দোলনেই আমাদের ছাত্রদের কিন্তু অগ্রণী ভূমিকা ছিল। 48 থেকে 52 পর্যন্ত ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, 56 সালে পাকিস্তানে যে সংবিধান তৈরি হয়, সেখানে ভাষাকে, আমাদের বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে, এটার জন্য যে আন্দোলন। আর 58 সালে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী যে আন্দোলন, সেটাতে অংশগ্রহণ করেছিল। 62 ও 64 সালে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে যে আন্দোলন, সেটাতে অংশগ্রহণ করেছিল। তারপর 66 6 দফার সময়, 68 আগরতলার কারণে যে পরবর্তীতে 69 সালে গণ অভ্যুত্থান হলো, সেটাতে অংশগ্রহণ। ইভেন আমাদের মুক্তিযুদ্ধের একটা বৃহৎ অংশই কিন্তু ছিল আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুতরাং আমরা বলতেই পারি আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল হচ্ছে ছাত্রদের। এবং এই প্রশ্নের উত্তরটা লেখার সময় আমরা অবশ্যই আমি যেগুলো বললাম এগুলো লেখার চেষ্টা করব। তাহলে এটা একটা আমাদের কোশ্চেন হয়ে গেল, ছাত্রদের ভূমিকা। এরপর আমরা বলবো মুক্তিযুদ্ধে নারীর অবদান। এইটাতে তোমরা ট্রিপল স্টার দিতে পারো, ছাত্র নারীদের ভূমিকা। হ্যাঁ, নারীদের ভূমিকা কি ছিল? আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের সময় নারীরাও কিন্তু পিছিয়ে ছিল না। মুক্তিযুদ্ধের সময় নারীদের অবদানও ছিল হচ্ছে গৌরব উজ্জ্বল। অনেক নারীরাই ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা কিভাবে অস্ত্র চালনা করতে হয় এই প্রশিক্ষণ নিয়ে এসেছিল। হ্যাঁ, এসে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারপর আমরা বলবো যে অনেক নারীরাই, যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি, এমন অনেক নারীরাও কিন্তু মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। কিভাবে? কেউ মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ চিকিৎসা দিয়ে, কেউ বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধে অবদান রাখে। আমাদের বাংলা বইয়ে কিন্তু 71-এর দিনগুলি পড়েছো তো সবাই? হ্যাঁ, ওই 71-এর দিনগুলিতে জাহানারা ইমামের কথা বলা আছে না? তাকে কি বলা হয়? শহীদ জননী বলা হয়। উনি কিভাবে সাহায্য করেছিলেন? তার ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন, বিভিন্ন ইনফরমেশন দিয়েছিলেন, তাদেরকে খাদ্য দিয়েছিলেন, আশ্রয় দিতেন এবং তাদের কাছে বিভিন্নভাবে কিন্তু অস্ত্র সরবরাহ করতেন, তাই না? এভাবেও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অনেক মা বোন তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধে অবদানের জন্য আমাদের এই নারীদেরকে বীরাঙ্গনা উপাধি দেওয়া হয়। আমরা জানি যে আমাদের যে বীর প্রতীক প্রাপ্ত 2 জন নারী আছে, একজন সেতারা বেগম, তারামন বিবি, তাদেরকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধিও দেওয়া হয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের নারীদের ভূমিকা। তারপরে গণমাধ্যমের ভূমিকা ছিল। সেই সময় গণমাধ্যম তো আর অনেক কিছু ছিল না, বিশেষ করে আমরা বলবো সংবাদপত্র, রেডিও, এগুলো।
কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন ধরনের তথ্য বা সংবাদ প্রচার করত। মুক্তিযুদ্ধের শুরুতেই কি গঠন করা হলো? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিভিন্ন কবিতা, রণাঙ্গনের ঘটনা, তারপর আমরা বলতে পারি দেশাত্মবোধক গান, এগুলো প্রচার করা হতো। কেন? মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করার জন্য, উজ্জীবিত করার জন্য। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় দুইটি অনুষ্ঠান প্রচার করা হতো, একটা হচ্ছে জল্লাদের দরবার আর একটা হচ্ছে চরমপত্র। এগুলোতে কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাও থাকতো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের গণমাধ্যমের ভূমিকা। তারপরে আমরা শর্ট আরেকটা কোশ্চেন করতে পারি, প্রবাসীদের ভূমিকা কি ছিল? আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্রবাসীদেরও ভূমিকা ছিল। অনেক প্রবাসী বাঙালি তাদের চাকরি ছেড়ে দিয়ে, তাদের কাজ ছেড়ে দিয়ে, হ্যাঁ, প্রাণের মায়া ত্যাগ করে বাংলাদেশে চলে আসছিল যুদ্ধ করার জন্য। অনেকেই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল হচ্ছে অর্থ পাঠিয়ে। তারপরে অনেক প্রবাসী বাঙালি তাদের দেশের পার্লামেন্টে ছুটে গিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে যেন তারা সমর্থন দেয়। এই কাজগুলো করে কিন্তু তারাও অবদান রেখেছিল। তাহলে আমরা মোটামুটি ছাত্রদের ভূমিকা দেখলাম, তারপরে নারীর ভূমিকা, প্রবাসী বাঙালির ভূমিকা, এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা ব্রিটেনের ভূমিকাটা, তোমরা বুঝতে পারছো আমি কিছু কিছু জায়গা কিন্তু স্কিপ করে পড়াচ্ছি। হ্যাঁ, এই যে জায়গাগুলো পড়াচ্ছি এগুলোই তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন মনে করে রেখো। যেগুলো স্কিপ করছে আই থিঙ্ক এগুলো দরকার নেই। হ্যাঁ, যেগুলো বলি তোমরা সেগুলো মার্ক করো এবং এগুলোর উপরে একটা প্রস্তুতি নিয়ে ফেলো। ব্রিটেনের ভূমিকা, ব্রিটেনের কি ভূমিকা ছিল? এই যে ব্রিটেনের একটা প্রচার মাধ্যম ছিল বিবিসি, তারপর লন্ডন থেকে আরো কিছু পত্র পত্রিকা প্রকাশিত হতো। এখানে এরা কি করতো? আমাদের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের নির্মম হত্যাকাণ্ডের ছবিটা কিন্তু বহির্বিশ্বে প্রকাশ করত। এটাও কিন্তু তাদের একটা অবদান ছিল। এই তথ্যগুলো প্রচার করার মাধ্যমেই বহির্বিশ্ব বুঝতে পারে যে আমাদের ওপরে কিন্তু একটা অন্যায়, জুলুম, অত্যাচার করা হচ্ছে, নির্মমভাবে হত্যাকাণ্ড করা হচ্ছে। এভাবে অবদান রেখেছিল। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে যে লন্ডনে জন্মগ্রহণকারী, তোমরা প্রত্যেকেই তার নাম জানো, জর্জ হ্যারিসন। এই জর্জ হ্যারিসন কি করেছিলেন? আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটা কনসার্টের আয়োজন করেছিলেন। কনসার্টের নাম কনসার্ট ফর বাংলাদেশ। তার সাথে আরো অনেকেই ছিলেন, আমাদের বইয়ে দুইজনের নাম লেখা আছে, রবি শঙ্কর, আরেকজন হচ্ছে আলী আকবর খান। হ্যাঁ, এই যে কনসার্ট, এই কনসার্টে প্রায় সেই সময় 40,000 মানুষের উপস্থিতি ছিল। যেখান থেকে যে অর্থটা সংগ্রহ হয় এটা আমাদের মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের সহায়তার জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এটা অনেক বড় একটা অবদান ছিল। এখান থেকে লাস্ট আমরা আরেকটা কোশ্চেন পড়ব, মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা। আসলে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কি ছিল? আমরা জানি আমাদের জাতিসংঘ সম্পর্কে একটা অধ্যায় আছে, আমি পরবর্তীতে আলোচনা করব সেখানে। জাতিসংঘটা তৈরি করা হয় বা প্রতিষ্ঠা করা হয় কিন্তু বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় তাদের কি ভূমিকা ছিল? এক কথায় যদি আমি বলি, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এটার উপরেই তোমাদের নাম্বার। হ্যাঁ, এটাই লিখতে হবে। মুক্তিযুদ্ধে জাতিসংঘের কি ভূমিকা ছিল? নীরব দর্শকের ভূমিকা পালন করে তারা। যদি ব্যাখ্যাতে আমি যাই, জাতিসংঘের ভেটো প্রদানকারী দেশের সংখ্যা কয়টা? 5টা, তোমরা জানো। হ্যাঁ, এভাবেও মনে রাখা যায় যে এ, বি, সি, আর, এফ। আমরা বলি না এ, বি, সি, আর, এফ। আমরা বলি এরকম যে আমি তুমি আর সে, আমি তুমি আর সে বেড়াতে যাব। তো এরকম ABC আর কি এফ। এটা একটু মনে রাখলে আমরা ওই 5টা দেশের নাম কিন্তু মনে রাখতে পারি। আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া, ফ্রান্স। এই 5টা হচ্ছে ভেটো প্রদানকারী দেশ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। হ্যাঁ, এই 5টি দেশের বাহিরে জাতিসংঘের নিজস্বতা বলে কিচ্ছু নেই। দ্যাটস ওয়াই জাতিসংঘ সে সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে। তারপর তো আমাদের 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। পাকিস্তানের প্রায় 93,000
সৈন্য আমাদের কাছে আত্মসমর্পণ করে। আমাদের এইটুকু এখান থেকে আই থিঙ্ক যে দ্বিতীয় অধ্যায়ের এইটুকু যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে সৃজনশীল যদি আসে তাহলে এর মধ্যে থেকেই আসবে। পরের অংশটুকু থেকে আমি খুব অল্প কথায় কয়েকটা লাইন বলবো, তোমরা একটু মার্ক করে নিবে। যুদ্ধ বিধ্বস্ত যে দেশ ছিল এটা গঠনের জন্য বেশ কিছু উদ্যোগ লেখা আছে। আমি একবারে চলে আসব হচ্ছে লাস্টের যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা ওই জায়গাতে, ওখানে দুইটা ইনফরমেশন আমরা পাবো। বাকিগুলো আমি স্কিপ করেছি, তোমরা স্কিপ করে ফেলো। হ্যাঁ, দুইটা ইনফরমেশনে আন্ডারলাইন করবে। এক, বাংলাদেশ ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে, এটা একটা ইনফরমেশন। আর জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। ওকে, তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। দেন আমাদের সংবিধান সম্পর্কে কিছু আলোচনা করা আছে। আমি শুধু মূল থিমটা তোমাদেরকে একটু বলে দিই যে আমাদের সংবিধান, এই সংবিধানটা তৈরি করার জন্য 34 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। এই সংবিধান তৈরির জন্য কত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়? 34 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়। আর এই কমিটিটা গঠন করে দেওয়া হয়েছিল 1972 সালের 10 এপ্রিল। এই যে 34 সদস্য বিশিষ্ট কমিটি, এটার প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন, নামটা মনে রাখবে। হ্যাঁ, তারপরে এই কমিটিটা, এই 34 জনের কমিটি 12 অক্টোবর খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। 4 নভেম্বর আমাদের এই সংবিধানটা গৃহীত হয় এবং 16 ডিসেম্বর থেকে আমাদের এই সংবিধানটা কার্যকর হয়। এখানে আমি কয়েকটা তারিখ বলেছি। 10 এপ্রিল 34 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, 12 অক্টোবর খসড়া সংবিধানটা বিল আকারে উত্থাপন করা হয়, 4 নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর এটা কার্যকর হয়। আমাদের সংবিধানের মূল নীতি 4টি: গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। ওকে, তাহলে এই জায়গাগুলো আমরা জানলাম। এখানে আরেকটা ইনফরমেশন আমি অবশ্যই বলবো যে আমাদের যে সংবিধানটা, এইটার 77 নাম্বার অনুচ্ছেদে ন্যায়পাল পদ গঠনের কথা বলা আছে। এটা কিন্তু এমসিকিউ আসে সাধারণত। ওকে, তার পরবর্তীর ঘটনাগুলো আমরা জানি যে 1975 সাল থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত আমাদের দেশে সেনা শাসনামল ছিল। 1975 থেকে কত সাল পর্যন্ত? 1990 সাল পর্যন্ত আমাদের দেশে সেনা শাসনামল ছিল। শেখ মুজিবকে হত্যার পরবর্তীতে তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। পরবর্তীতে জিয়াউর রহমানকে হত্যা করার পরে হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন। হ্যাঁ, তো হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর পরবর্তীতে কিছু আন্দোলন হয়েছিল। আমরা জানি যে সেটি 1990 সালের গণ অভ্যুত্থান নামে পরিচিত। এই যে পৃষ্ঠাটা, আমি 1990 সালের গণ অভ্যুত্থান, এই জায়গাটা একটু খুব গুরুত্বের সঙ্গে তোমাদের দেখতে হবে। হোসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী যে আন্দোলনটা, এখানে তোমরা বইয়ে একটা ছবি দেখতে পাবে, নূর হোসেনের একটা ছবি দেয়া আছে। হ্যাঁ, এইটা সাল ছিল 1987 সালের 10 নভেম্বর। এই তারিখে নূর হোসেনকে গুলি করে হত্যা করা হয়। তার বুকে এবং পিঠে লেখা ছিল কি? যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এই স্লোগানের একটা মিছিল হচ্ছিল, সেই মিছিলে গুলি করে নূর হোসেনকে হত্যা করা হয়। পরবর্তীতে এই হোসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনটা চূড়ান্ত আকার ধারণ করে 90 সালে। যে 1990 সালের 27 নভেম্বর বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন হচ্ছে ডক্টর শামসুল আলম মিলন। তাকে যখন গুলি করে হত্যা করা হয় তখন এই আন্দোলনটা চূড়ান্ত আকার ধারণ করে। একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন পদত্যাগ শুরু করলেন তখন বাধ্য হয়ে হোসাইন মোহাম্মদ এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন।
পরবর্তীতে আমরা জানি যে আমাদের দেশে বেশ কিছু নির্বাচন হয়েছিল। 1991 সাল, 96 সাল, 96 সালে কিন্তু দুইটা নির্বাচন হয়েছিল। পঞ্চম যেটাকে বলছি সেইটা 91 সালে, ষষ্ঠ সপ্তম দুইটাই হয়েছিল হচ্ছে 96 সালের। বিশেষ করে সপ্তম নির্বাচন, এটা একটু মনে রাখবে, 1996 সালের 12ই জুন এই সপ্তম নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার দিয়ে। হ্যাঁ, এটা একটু জায়গাটা মনে রেখো। পরবর্তীতে 1 সালে নির্বাচন হয়, 6-এ হওয়ার কথা ছিল, হয়নি, পরবর্তীতে সেটা 8-এর শেষে যে হয়, এই জায়গাগুলো দেখবে। আমার মনে হয় যে এতটুকু, এই জায়গাটা যতটুকু আমি বলেছি এতটুকু দেখলেই ইনশাল্লাহ এনাফ। আর অত ডিটেলস লাগবে না আশা করা যায়। তোমরা এই জায়গাগুলো ভালো করে দেখো। লাস্ট অংশটুকু বলতে 90 সালের যে গণ অভ্যুত্থানটা আমি বললাম, হোসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী, এইটুকু। আর শুরুতে আমি বলেছিলাম মুজিবনগর সরকার। অর্থাৎ আজকের ক্লাসে আমি যেগুলো বলেছি এই জায়গাগুলো তোমরা একটু গুরুত্বের সাথে দেখো। আশা করি এর মধ্যেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি প্রথম ক্লাসটাতেও যেগুলো গুরুত্বপূর্ণ বললাম, আজকে যেগুলো বলেছি, আসলে আর সময় কিন্তু নেই। সুতরাং আমার ক্লাসটা দেখার পরে তোমাদের উচিত হবে যতটুকু পড়িয়েছি ততটুকু কমপ্লিট করে ফেলা। হ্যাঁ, আশা করি তোমরা পড়ছো এবং সুন্দরভাবে পড়ছো। শুধু পড়ার মতো, মানে পড়া না, আমি চাই যে পড়ো এবং সেটা সুন্দরভাবে পড়ো এবং সেটাকে মনে রাখো। হ্যাঁ, ওকে, তাহলে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।